সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্যই সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায়ের অর্থাৎ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ অংশ থেকে ক্লাস নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা সবাই লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে আজকে কি শিখতে পারবো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠ শেষে আমরা সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো কি দেখা যাচ্ছে। এখানে একটি অঙ্ক দেখা যাচ্ছে 3/2। আমরা 3 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1.5 পাই। একইভাবে আরো কিছু গুণ এবং ভাগ দেখো প্রিয় শিক্ষার্থী। 4/7 ইন্টু 21/16। যদি এটাকে আমরা ভাগ করি বা গুণ করি তাহলে প্রিয় শিক্ষার্থী কি পাই? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি 3 পাই। 4 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে 4 পাই, তার মানে 3/4 পাই। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা অঙ্ক লক্ষ্য করো 5/9 ডিভাইডেড 8/18। তাহলে এটাকে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কি পাই? 5/4 পাই। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো অত্যন্ত সহজ, তোমরা অবশ্যই সবাই পারো এগুলো। 1কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাই? প্রিয় শিক্ষার্থীরা, 1কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো 1কে 3 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? 1কে 3 দিয়ে ভাগ করলে 0.3333 এই সংখ্যাগুলো আমরা পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যদি আমরা এরকম সংখ্যা পেতে থাকি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে এখানে 0.3333 এভাবে চলতেছে, এটাকে যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 0.3 পৌনঃপুনিক অর্থাৎ 0.3 আবৃত দশমিক যদি দিই, তার মানে বোঝাচ্ছে 3 এর উপরে আবৃত দশমিক দেওয়া মানে হচ্ছে 3 এভাবে চলবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এভাবে অসংখ্য সংখ্যাকে অর্থাৎ একাধিক সংখ্যাকে যখন একই সংখ্যা বারবার আসতে থাকবে, অর্থাৎ 0.3333 আসতেছে, তার মানে 0.3 এর উপরে পৌনঃপুনিক দিলে আমরা এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এখানে এই অঙ্কটা থামিয়ে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো 0.3333 এভাবে চলতেছে, অনন্তকাল চলবে। এটাকে যদি থামাতে চাই অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ যদি প্রকাশ করি তাহলে অঙ্কটা এখানে থেমে যাবে। অর্থাৎ 0.3 পৌনঃপুনিক 0.3 তারপর আবৃত দশমিক দিলে কি বোঝাচ্ছে? যে 0.3333 আমরা এভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা তাহলে আজকে আমরা কি শিখছি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের রূপান্তর, গুণ ও ভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এখন কিভাবে এই আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ গুণ আমরা করব এবং সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর আমরা এখন করব প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো সাধারণ ভগ্নাংশকে আমরা যদি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি দেখতে পাই প্রিয় শিক্ষার্থীরা?
লক্ষ্য করো আমরা কি দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে কি দেখা যাচ্ছে, 23/6 23/6 দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন 23/6 মানে 23-কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ফলাফলটা কত পাই প্রিয় শিক্ষার্থীরা? আমরা এখন একটু ভাগ করে দেখাই। 23-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 3 6 18 প্রথমে পাবো, অবশিষ্ট থাকে কত প্রিয় শিক্ষার্থীরা? আমরা 23-কে যদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 18 দিয়ে ভাগ করি, 23-কে যদি 6 দিয়ে ভাগ করি 3 6 18, অবশিষ্ট কত থাকবে প্রিয় শিক্ষার্থী? 23 থেকে যদি 18 বিয়োগ করি নিশ্চয়ই 5 থাকবে। তো 5-কে আমরা অবশ্যই 6 দিয়ে ভাগ করতে পারবো না। তো আমরা কি করব, এই ফলের ঘরে একটা দশমিক দিয়ে অবশ্যই একটা শূন্য নিয়ে আসবো। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি পাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, যখন আমরা 23-কে 6 দিয়ে ভাগ করছি তখন কি পেয়েছি 3 6 18, 23 থেকে 18 বিয়োগ করলে 5 থাকে। এখন 5-এর মধ্যে যেহেতু 6 দিয়ে ভাগ যায় না, তখন আমরা কি করলাম, ফলের ঘরে একটা দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য নিয়ে এসেছি। এখন 6 দিয়ে যদি আমরা 50-কে ভাগ করি 6 8 48, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা 6 8 48, অবশিষ্ট কত থাকে? 2 থাকে। অবশিষ্ট 2 থাকে, কিন্তু এই অবশিষ্ট যে 2 থাকবে সেই 2 এর মধ্যে 6 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 6 থেকে ছোট হয়ে যায়। যার জন্য আমরা যেহেতু ফলের ঘরে একবার দশমিক দিয়েছি, আরেকটা শূন্য আমরা এখানে নিয়ে আসতে পারবো, অর্থাৎ তাহলে আমরা 2 এর সাথে যদি শূন্য নিয়ে আসি তাহলে 20 হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 20 হয়ে যায়। এবার 20-এর মধ্যে যদি আমরা 20-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 20-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 3 6 18, আবারও ভাগ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা 3 6 18, অবশিষ্ট কত? 2 2, আবারও শূন্য নিয়ে আসলাম, আবারও ভাগ করলাম, এভাবে প্রিয় শিক্ষার্থীরা এটা চলতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এভাবে যদি চলতে থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি পাই? অবশিষ্ট 2 থাকে। এভাবে যদি ভাগটা চলতে থাকে তার মানে ফলাফলটা আমরা কত পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? 3.833333 এভাবে চলতে থাকবে। তার মানে এটাকে যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা 3.83333, একাধিকবার না লিখে আমরা এখানে যদি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি 3.83, এখানে আবৃত দশমিক দিয়ে দিলাম, অর্থাৎ পৌনঃপুনিক দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, এখানে অঙ্কটা আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে এখানেই থামিয়ে দিতে পারলাম। তার মানে 3.83 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা পরে কি দেখতে পাই প্রিয় শিক্ষার্থীরা। আরেকটি অঙ্ক দেওয়া হলো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো পরে যে অঙ্কটা দেওয়া হলো সেটা কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে যে 3-কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো প্রিয় শিক্ষার্থীরা? 0.2727272727 এভাবে চলতে থাকবে। তার মানে এটা পৌনঃপুনিকে যদি প্রকাশ করি 0.27 2 এবং 3 এর উপরে পৌনঃপুনিক দিলে এই সংখ্যাটাকে আমরা এভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারবে। তাহলে আরেকটি অঙ্ক 95-কে যদি আমরা 37 দিয়ে ভাগ করি তাহলে 2 পয়েন্ট কত পাই? 5 6 7, আবারও 5 6 7 5 6 7 5 6 7 এভাবে চলতে থাকবে। তার মানে যদি আমরা এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাই 2.567, এই তিনটা সংখ্যার উপর যদি আমরা আবৃত দশমিক দিয়ে দেই তাহলে আমরা অঙ্কটা এখানে শেষ করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ 2.567 এখানে আমরা পৌনঃপুনিক দিয়ে দিব, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ দিয়ে দিবে। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা কি দেখা যাচ্ছে, যদি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি পাই প্রিয় শিক্ষার্থীরা? এই যে 2.567, অর্থাৎ এই তিনটা সংখ্যার উপরে আমরা পৌনঃপুনিক দিয়ে দিলাম। 5 এবং 7 এর মাঝখানে যে সংখ্যাটা আছে 6, তার উপরেও কিন্তু পৌনঃপুনিক আছে, আমরা এইভাবে বাউন্ডারি দিয়ে দিতে পারি। 5 6 7 তিনটার উপরে পৌনঃপুনিক না দিয়ে ফার্স্ট এবং লাস্ট যদি আমরা পৌনঃপুনিক দিয়ে দিই, মাঝখানে সংখ্যাটার উপর পৌনঃপুনিক আছে বিদায় বা আবৃত দশমিক আছে আমরা বুঝবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আশা করি তোমরা এই আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশগুলো অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো
আমরা এবার আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা শিখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব আমরা এখন এটা শিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে করব প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ 3.83 এর উপরে পৌনঃপুনিক। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে দেখা যাচ্ছে 3.83, তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা 3.83 এই আবৃত দশমিক ভগ্নাংশকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই পৌনঃপুনিক অর্থাৎ আবৃত দশমিক এবং এই দশমিকটা বাদ দিয়ে আমরা প্রথমে চিন্তা করি 383 দেখতে পাচ্ছি। 383 থেকে বিয়োগ করব এই আবৃত সংখ্যাটা বাদে যে যা ছিল তা 38 বিয়োগ করে দিলাম এবং নিচে কি লিখব? এখানে 3-এর উপরে একটা পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 লিখব। যতটা পৌনঃপুনিক থাকবে ততটা 9 লিখব, অর্থাৎ 3-এর উপরে একটা আবৃত দশমিক আছে যার জন্য একটি 9 লিখলাম। তারপর আবৃত দশমিক বাদে দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা আছে, একটি সংখ্যা থাকার কারণে একটি শূন্য দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। অর্থাৎ আমি আবারও বলছি, এখানে আবৃত দশমিক সংখ্যা আছে একটি, যার জন্য একটি 9 হবে, এবং আবৃত দশমিক বাদে তার পূর্বে দশমিক বিন্দুর পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা আছে, যার জন্য একটি শূন্য লিখলাম। যদি দুইটি সংখ্যা থাকতো দুইটি শূন্য লিখতে হতো, অর্থাৎ দশমিক বিন্দুর পরে যতটা সংখ্যা থাকবে ততটি শূন্য লিখতে হবে। তাহলে কিভাবে করলাম প্রিয় শিক্ষার্থীরা? 383 থেকে বিয়োগ করলাম, এই পৌনঃপুনিক সংখ্যাটা বাদ দিয়ে যা থাকবে তা 38 বিয়োগ করলাম, এবং নিচের সংখ্যাটা কিভাবে আসলো? একটা আবৃত দশমিক ছিল যার জন্য একটি 9 হলো, এবং আবৃত দশমিক বাদে তার আগে একটি সংখ্যা, দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা, যার জন্য একটি শূন্য আসলো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তাহলে লক্ষ্য করো, এখন যদি এই 383 থেকে 38 বিয়োগ করি তাহলে আমরা 345 পাই, নিচে পাই 90। এখন 345কে যদি 15 দিয়ে ভাগ করি এবং 90কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কি পাই প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, নিশ্চয়ই 345কে 15 দিয়ে ভাগ করলে 23 পাই, আর 90কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি 6 পাই। এই 15 দ্বারা বোঝাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে 345কে 15 দিয়ে ভাগ করলাম এবং 90কে 15 দিয়ে ভাগ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো, তাহলে আরেকটি অঙ্ক দেখো, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 0.27, 2 এবং 7 উপর পৌনঃপুনিক। একই পদ্ধতিতে একই নিয়মে আমরা যদি করি তাহলে কি দেখতে পাই প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, এখানে কি দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা এই 0.27 এখানে তাহলে পৌনঃপুনিক সংখ্যা কয়টা? দুইটা, যার জন্য দুইটা 9 হলো নিচে, এবং উপরে আছে কত? 27। 27 থেকে বিয়োগ কত? 0। কেন 0? কারণ দশমিক বিন্দুর পরে এই পৌনঃপুনিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, এবং দশমিক বিন্দুর পরে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আগে কত আছে? 0 আছে, অর্থাৎ এখানে 0, এই জন্য 0 বিয়োগ করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আগের সংখ্যাটা আমরা কত বিয়োগ করেছিলাম? পৌনঃপুনিক বাদে কত ছিল? 38 ছিল, যার জন্য 38 বিয়োগ করেছিলাম। আর এখানে পৌনঃপুনিক সংখ্যা বাদে কত আছে? 0 আছে, যার জন্য 0 বিয়োগ করলাম। এবং নিচে 99 কিভাবে আসলো? দুইটা পৌনঃপুনিক সংখ্যা, দুইটা পৌনঃপুনিক দিলাম। এখানে 0 নিচে কেন শূন্য হলো না? কারণ এই দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, যার জন্য শুধু 99। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা আরেকটি প্রিয় শিক্ষার্থী, 27 থেকে যদি আমরা 0 বিয়োগ করি 27, আর নিচে আছে কত? 99। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখন কি পেলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখন 27কে যদি 9 দিয়ে ভাগ করি 3, 99কে 9 দিয়ে ভাগ করলে 11। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ কিভাবে হলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা কি দেখতে পাই? আবৃত দশমিক ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। এখানে একটা গুণ লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, তো আগে যেভাবে আমরা শিখলাম ঠিক সেভাবে করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে
2.5, 4.35, 1.234, মাঝখানে গুণ দেওয়া আছে। এখন আমরা এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি এবং গুণ করি তাহলে কি পাই? 2.5। লক্ষ্য করো এখানে কত আছে? 435। উপরে 435 থেকে বিয়োগ করতে হবে পৌনঃপুনিক সংখ্যাটা বাদ দিয়ে কত? 43 বিয়োগ করলাম। নিচে 90 কিভাবে আসলো? একটা পৌনঃপুনিক সংখ্যা আছে, একটা নয়। পৌনঃপুনিক আছে কয়টা? একটা, যার জন্য একটা নয়, এবং পৌনঃপুনিক সংখ্যা বাদ দিয়ে দশমিক বিন্দুর পর একটি সংখ্যা, যার জন্য একটি শূন্য। আশা করি বুঝতে পেরেছো এই সংখ্যা, এই জিনিসটা তোমাদেরকে আমি আগে বুঝিয়েছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানেও ঠিক একই পদ্ধতিতে করা হয়েছে। 1234 থেকে বিয়োগ করা হয়েছে কত? 12, কারণ পৌনঃপুনিক সংখ্যা বাদে শুধু 12 আছে, 12 বিয়োগ করলাম। নিচে কত? দুইটা পৌনঃপুনিক সংখ্যা, যার জন্য দুইটা নয়, এবং দশমিক বিন্দুর পর একটি সংখ্যা, যার জন্য একটি শূন্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবং এভাবে আমরা এই সংখ্যাগুলো এখানে যোগ বিয়োগ করি, অর্থাৎ 435 থেকে 43 বিয়োগ করলাম 392, 1234 থেকে 12 বিয়োগ করলাম 1222, তারপরে উপরের সংখ্যাগুলো গুণ করে হলো এত, এবং নিচের সংখ্যাগুলো হলো এত, এবং এতকে যদি আমরা এত দিয়ে ভাগ করি 13.4406285007 এটা পেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তারপরে লক্ষ্য করো, এবার আমরা আরেকটি গুণ করব প্রিয় শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, এখানে কি দেখা যাচ্ছে? আরেকটা গুণ লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 0.28, এটির উপর পৌনঃপুনিক 42.188 এবং 1 এবং এটির উপর পৌনঃপুনিক। তাহলে একই পদ্ধতিতে আমরা করে ফেলি যে 28 থেকে বিয়োগ হবে 2, কারণ কি? পৌনঃপুনিক সংখ্যাটা বাদ দিয়ে মাত্র কি আছে? একটি সংখ্যা আছে, অর্থাৎ শুধু 2 আছে, যার জন্য 2 বিয়োগ করতে হয়েছে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 28 থেকে বিয়োগ হবে কত? 2। কেন 2 বিয়োগ হবে? কারণ পৌনঃপুনিক বাদে, অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাটা বাদ দিয়ে একটি সংখ্যা আছে, অনলি মাত্র 2 আছে, যার জন্য 2 বিয়োগ করলাম। তাহলে 99 কিভাবে হলো? একটা আবৃত সংখ্যার জন্য একটি নয়, এবং আবৃত সংখ্যা বাদ দিয়ে দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা আছে, যার জন্য একটি শূন্য। এভাবে আমরা এটাও করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেলাম কত? 12.1858585 এভাবে চলতেছে। 858585 এভাবে অনন্তকাল চলবে। এবার যদি এটাকে আমরা পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি পাই? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা অবশ্যই আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি পাই? লক্ষ্য করো, 12.1, যে 858585 এভাবে চলছে, এবং 8 এবং 5 এর পরে আবৃত দশমিক দিলে আমরা বুঝলাম যে 858585 এভাবে চলতেছে সংখ্যাটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তারপরে লক্ষ্য করো, এবার চলো আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ করি। একটা আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ যদি করি প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা একটা আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ করে আসি। লক্ষ্য করো কি পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, আমরা প্রথমে সংখ্যাটা কত লিখলাম? প্রথমে লিখলাম যে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কত লিখলাম সংখ্যাটা? 2.2718 ডিভাইডেড 1.912, পৌনঃপুনিক দিলাম কোথায়? 7, 1, 8 এর উপরে, এবং এখানে 1 এবং 2 এর উপরে পৌনঃপুনিক দিলাম। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আগের নিয়মে করে ফেলি। এখানে কত আছে? 22,718, 22,718 থেকে বিয়োগ করলাম, শুধুমাত্র 22 বিয়োগ হবে, কারণ কি? এই পৌনঃপুনিক সংখ্যা তো 3টার উপরে আবৃত দশমিক আছে, 3টা সংখ্যা বাদ দিয়ে শুধুমাত্র 22 আছে, যার উপরে আবৃত দশমিক নাই, 2টা সংখ্যা, অর্থাৎ 22, যার জন্য 22 বিয়োগ করলাম। নিচে কত আছে? এখানে পৌনঃপুনিক সংখ্যা আছে 3টি, যার জন্য 3টা 9 লিখলাম, এবং দশমিক বিন্দুর পরে এই পৌনঃপুনিক সংখ্যা বাদে অনলি মাত্র একটি সংখ্যা আছে, যার জন্য একটি শূন্য লিখলাম। বিভাগ একইভাবে এটাও করলাম, তারপরে এখানে এটাকে যোগ বিয়োগ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভাগ করলাম, এই ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিলাম, তারপরে এই সংখ্যাটা পাই। এটাকে যদি আমরা ভাগ করি এই সংখ্যাটা পাই। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো, এবার আরেকটি অঙ্ক 0.6 পৌনঃপুনিক ডিভাইডেড 0.9 পৌনঃপুনিক। এটাকে যদি আমরা একই পদ্ধতিতে করতে থাকি তাহলে আমরা পাবো কত প্রিয় শিক্ষার্থীরা? এই সংখ্যাটা পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সংখ্যাটা পাই। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখন আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা অবশ্যই বুঝতে পেরেছ কিভাবে করলাম।
এখানে 6 কে যখন আমরা 9 দিয়ে ভাগ করবো 0.6666 পাই, এবং এটাকে পৌনঃপুনিকে যদি প্রকাশ করতে আবৃত দশমিক ভগ্নাংশ যদি প্রকাশ করি 0.1 উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম, অর্থাৎ আবৃত দশমিক দিয়ে দিলাম, তার মানে 0.6 আবৃত দশমিক, তার মানে 0.6666 এভাবে চলবে। এভাবে অসংখ্য সংখ্যাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে আবৃত দশমিক দিয়ে প্রকাশ করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি কি শিখলাম একটু ফিরে দেখি। আমরা আজকে কি কি শিখেছি এগুলো একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। এই বিষয়গুলো আজকে আমরা শিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো শিখেছি সেগুলো একটু দেখি। সামান্য ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ শিখেছি। আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ শিখেছি। তারপরে আমরা এখানে কিভাবে গুণ এবং ভাগ করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তো ইতিমধ্যে আমরা আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশও শিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবে অবশ্যই। আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে করতে হয়, সামান্য ভগ্নাংশে প্রকাশ কিভাবে করতে হয়, আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়, অবশ্যই তোমরা পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আবৃত দশমিক ভগ্নাংশের ভাগও শিখেছি ইতিমধ্যে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাড়িতে এই কাজটি করবে, এবং যখন করোনা পরিস্থিতি ভালো হবে, বিদ্যালয় খুলবে, আমাকে অবশ্যই এই বাড়ির কাজটা দেখাবে, এবং বাড়িতে এই কাজটা অবশ্যই করতে পারবে। আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই বাড়িতে এই কাজটি করতে পারবে। আজকে আমি যা আলোচনা করলাম আমি বিশ্বাস করি সেগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করেছ এবং বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেও সুরক্ষিত থাকবে, অন্যকেও সুরক্ষিত রাখবে এবং সহযোগিতা করবে, সেই প্রত্যাশা করি আজকের মতো আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আবারও সবাইকে ধন্যবাদ।